তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুব ইন্টারেস্টিং। দ্য মোর আই এম হার্ট, দ্য মোর আই গ্রো। অর্থাৎ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখে অ্যাটলিস্ট পড়ে মনে হচ্ছে এক আপোষ না করা ব্যক্তির কথা বলছি। তিনি আপোষ করেছেন না করেননি সেটা জাজ করার ক্ষমতা আমার নেই, অ্যাটলিস্ট আমি সেই পজিশনে নেই। কিন্তু তাকে যতদিন ধরে চিনি একটা কথা রীতিমতো বাজি রেখে বলতে পারি, তিনি একজন ব্যতিক্রমী চরিত্র। আজকে নারী দিবসে সেই ব্যতিক্রমী চরিত্র বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে। বৈশাখী, আপনাকে নমস্কার। ধন্যবাদ। ইন্ট্রোডাকশনটা ঠিক হলো না, আসলে আপনি আমাকে বহুদিন চেনেন, আমার আপনার পরিচয় বহু যুগের বলা যায়। যখন বৈশাখী ব্যানার্জিকে শোভন বান্ধবী হিসেবে দেখতো না লোকে, অমুক হিসেবে দেখতো না, বৈশাখী ব্যানার্জি হিসেবে যখন চিনত, তখন থেকে আপনি আমায় চেনেন। এবং এটা ঠিক, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে কথাগুলো আমি লিখি সবসময় খুব ভেবে আমি শব্দ চয়ন করি। এটা আমি জীবনের কিছু কিছু নীতি আমি ফলো করি, তার মধ্যে এটা অন্যতম। যে আমি সেই কথা বলি না যাতে আমি বিশ্বাস করি না, সেই কথা লিখি না যাতে আমার কোনো কনভিকশন নেই। আমি চেষ্টা করেছি জীবনে যতটা আপোষহীনভাবে থাকা যায়, যতটা যেখানে কম্প্রোমাইজ করেছি সেটা হচ্ছে প্রিয়জনদের মুখ চেয়ে কিছু কিছু নিশ্চয়ই কম্প্রোমাইজ করতে হয়েছে। নয়তো অনেকেই বলে যে আমি এত প্রতিবাদী ছিলাম, তাহলে কি করে ঘরের মধ্যে প্রতিবাদটা তৈরি করতে পারিনি। তখন মনে হতো যে না, এখানে প্রতিবাদ করতে গেলে তার যে প্রতিফলন সেটা আমার প্রিয়জনদেরকে ভীষণভাবে অ্যাডভার্সলি এফেক্ট করবে। তো সেরকম কিছু ক্ষেত্রে নিশ্চয়ই আমি কম্প্রোমাইজ করেছি, কিন্তু যেখানে বৃহত্তর নীতির প্রশ্ন এসছে সেখানে যে ছোট্ট ছোট্ট লোভের বশবর্তী হয়ে মানুষ অনেক কম্প্রোমাইজ করে ফেলে, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং আমার আপব্রিঙ্গিংয়ের কাছে কৃতজ্ঞ যে জীবনে আমার একটা জিনিস নেই, সেটা হচ্ছে লোভ। কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই, কোনো মোহ নেই। অতএব আমার পক্ষে আনকম্প্রোমাইজিং থাকাটা অনেক সহজ হয়েছে। যদি মনে হতো যে চাকরি চলে যাবে, যদি মনে হতো অমুক পদ চলে যাবে, তাহলে প্রত্যেক পদে ছোট্ট ছোট্ট কম্প্রোমাইজ করা হয়তো শুরু করতাম। আমি কি শুরুতে একটু কঠিন একটা প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই আপনি ফেমাস। এই যে শোভনদার সঙ্গে আপনার অ্যাসোসিয়েশন শুরুতে, বাজারে একটা সময় কান পাতলে শোনা যেত যে শোভন চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠার লোভ আপনার সব থেকে বড় লোভ। হ্যাঁ, মানে যে সমস্ত কথা আমাকে খুব যন্ত্রণা দিয়েছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ শোভন চট্টোপাধ্যায় অ্যাটলিস্ট জানে যে শোভন চট্টোপাধ্যায় যেখানে ছিলেন, যে ক্ষমতার বৃত্তে উনি ছিলেন, সেইটায় আমি একদম লিস্ট ইন্টারেস্টেড ছিলাম। এবং তার দু একটা জিনিস যেটা লোকে জানে না, আজকে বলা দরকার, যেহেতু এই কথাটা আপনি তুলেছেন এবং এটা অন্য লোকেরা তোলে না, নয় সাহস পায় না বা বলতে চায় না, আড়ালে আলোচনা করে। শোভন যখন মেয়র, তখন আমার সঙ্গে যখন ওর পরিচয়, ও আমার পাড়ায় বহুবার গেছে এবং পাড়ায় ও যখন যেত, আমার ওর ভীষণ রেগুলার টাচে থাকতাম। তো আমাকে বলতো যে আমি রানীকুঠিতে এসেছি, আমি অমুক মাঠে এসেছি, আমার বাড়ি ওখানে ছিল। আমার একটাই উত্তর থাকতো ও। তা 3-4 বার এটা শোনার পরও আমাকে বলেছিল যে আইদার তুমি খুব অহংকারী, নয়তো তুমি খুব অভদ্র, নয়তো একবারের জন্য কেন চায়েতে নেমন্তন্ন করো না। তখন আমি বলেছিলাম যে মন্ত্রী শান্ত্রীদের নেমন্তন্ন করে মানুষ নিজের ইমেজ বাড়ানোর চেষ্টা করে, আর আমার ইমেজটা খুব সুপ্রতিষ্ঠিত, এর জন্য কোনো মন্ত্রী শান্ত্রীকে আমার প্রয়োজন হয় না। তো আপনাকে আমি সেই দিন চায়ে ডাকবো যেদিনকে আপনি আপনার ওই বিরাট কনভয়টা নিয়ে ঘুরবেন না। আপনি যেদিনকে শোভন চট্টোপাধ্যায় হয়ে আমার বাড়িতে আসবেন, আমি চা খাওয়াবো, কিন্তু মেয়র শোভন চট্টোপাধ্যায়কে আমি কোনোদিন এন্ট্রি দিইনি। আমার কাছে শোভন চট্টোপাধ্যায় অ্যাজ আ ব্যক্তিত্ব, অ্যাজ এ হিউম্যান বিং, ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হিজ পলিটিক্যাল পজিশন অর হিজ পাওয়ার সারাউন্ডিং হিম। আমার কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল যে অত ক্ষমতার একটা জায়গায় বসে থেকেও ও নিজের ব্যাপারে, নিজের আদর্শের ব্যাপারে একদম বিচ্যুতি ছিল না, এবং সেই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল। আমি যখন ক্রমশ বুঝতে পারছিলাম যে একটা সম্পর্ক গড়ে উঠছে, আমি কিন্তু সেটার আগে শোভনের আমাকে বাজানো উচিত ছিল। কারণ যখন এরকম একজন ক্ষমতাবান মানুষ একজন মহিলার নৈকট্যে আসে, আর এই নয় যে শোভনের কোনো আর মহিলা বান্ধবী ছিল না,
তো তাদের সঙ্গে আমার তফাৎ কিভাবে করেছিল এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার একবারও মনে হয়নি যে আপনার ক্ষমতার লোভে বা আপনার যে সমস্ত অফিসিয়াল পাওয়ার্স আছে সেইটাকে মিসইউজ করার কোনো রকম আমার একটা চেষ্টা বা প্রবৃত্তি থাকতে পারে? তখন আমায় বলেছিল যে কেউ বৈশাখী ব্যানার্জি মতো আমাকে ধমকায়নি। তো আমার এটা একদম অভ্যেস যে আপনার ভালো জিনিসটা ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করব, খারাপ জিনিসটা দেখলে আপনার মুখের ওপর বলবো, আপনার পেছনে গিয়ে জীবনে কথা মানে বলবো। বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভনদার তৎকালীন মেয়র, তার প্রতিষ্ঠা, তার বৈভব, কোনো কিছুর লোভে শোভন চট্টোপাধ্যায়ের কাছে আকৃষ্ট দেখুন, হয়নি। বৈভবের তো প্রশ্নই নেই, কারণ আমি যে বাড়ি থেকে আসি সেটাও খুব বিত্তশালী বাড়ি ছিল। তো সেখানে শোভন চট্টোপাধ্যায় কত টাকা ব্যাংকে আছে আর কি ওনার বিত্ত বৈভব আছে তাতে আমার মিনিমাম ইন্টারেস্ট ছিল না। আমি শোভনের সঙ্গে যখন আমার আলাপ হয় তখন আমি একটা ইমোশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেই আমরা ক্রাইসিস সেগুলো ডিটেলে যাচ্ছি না, আমরা জানি আমি আমরা জাস্ট এই জায়গাটা বলবো যে আমি সেই ক্রাইসিসটার মধ্যে দিয়ে যখন যাচ্ছি আমার একটাই জিনিস শুধু মাথায় থাকতো যে যাতে সমাজে আমার এই দুঃখের জায়গাটা জেনে ফেলে কেউ আরো গভীর কোনো ক্ষত না তৈরি করে, কারুর সিম্পাথি কারুর আহাত জানি আমার he stood প্রয়োজন like a ছিল rock. না। তো শোভন কিন্তু সেই সময় ওর ক্ষমতার বৈভব দিয়ে নয়, সম্পূর্ণ ওর ইমোশনাল সাপোর্ট দিয়েও আমার পাশে দাঁড়ায়। এবং আমি এখানেই মনে করি যে এই যে আজকে নারী দিবস না, মহিলাদের লড়াই, যারা আমরা লড়াইটা করি এর পেছনে কিন্তু বহু পুরুষের অবদান থাকে।